আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, আই থিংক আমাদের লাইভটা অন হয়েছে। তো আমি আজকে ক্লাসটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের উপরে। তো আমি প্রথমে আমার নিজের পরিচয়টা দিয়ে নেই। আমি 2017 সালে বাংলাদেশ মেডিকেল থেকে পাশ করি। 2019 সালের জুলাইতে পার্ট 1 হয় মেডিসিনে, এফসিপিএস পার্ট 1 মেডিসিন। সো আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। সেটা সেটা বলার আগে আমি কিছু আহ, প্রথমে বিসিপিএস এর পার্ট 1 সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে কিছু বলতে চাই। যেমন আপনারা জানেন যে আপনারা সবাই মোটামুটি জানেন যে বিসিপিএস এর পরীক্ষাটা 3 দিন হবে। তো ওটা 300 মার্কের কোশ্চেন। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রতিটা পার্টে পেপারে 100 করে 100 নম্বরের পরীক্ষা হয়। তো রেসপিরেটরি সিস্টেমটা, যেহেতু আজকে রেসপিরেটরি সিস্টেমের উপর আলোচনা করব, তো সেই আলোচনাটা আমি রেসপিরেটরি পেপার থ্রিতে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমটা। তো রেসপিরেটরি সিস্টেমের জন্য যে পেপার থ্রিতে যে রেসপিরেটরি সিস্টেম, সেটা মার্কিং থাকবে হচ্ছে 10 মার্ক। টোটাল 10টা কোশ্চেন থাকবে, মানে 20 মার্ক থাকবে টোটাল। 100 নম্বরের মধ্যে 20 মার্ক পাবেন আপনি রেসপিরেটরি সিস্টেমের মধ্যে। আর বাকি আপনার থাকে হচ্ছে ইনফেকশাস ডিজিজ, এটা 15 মার্ক, নেফ্রোলজি 8 মার্ক, ওয়াটার ইলেকট্রোলাইট অ্যাসিড বেস ব্যালেন্স 3 মার্ক থাকে, রিউমাটোলজি 8 মার্ক থাকে, আর ইমিউনোলজি 5টা কোশ্চেন থাকে। এরকম 15টা, 8টা, 3টা, 10টা, 8টা, 5টা কোশ্চেন, টোটাল 100 মার্ক। সো রেসপিরেটরির উপরে 10টা কোশ্চেন থাকবে, মানে 20 মার্ক থাকবে। সো এখন রেসপিরেটরি সিস্টেমের পেপার থ্রিতে যেটার পরে এখন তারপরে আমরা একটু ডেভিসন সম্পর্কে একটু প্রিলিমিনারি ধারণা দিই, যে ডেভিসনটা আপনি কিভাবে পড়বেন। প্রথম কথা হচ্ছে ডেভিডসনে যে আমার কথা তো শোনা যাচ্ছে, রাইট? আপনাকে যদি একটু কমেন্ট করেন তাহলে একটু বুঝতে পারবো। বাকি আপনার থাকে হচ্ছে ইনফেকশাস। আচ্ছা, আই থিংক শোনা যাচ্ছে। তো আমরা চলে যাই যে ডেভিডসনটা কিভাবে করব। প্রথমে হচ্ছে ডেভিডসনটা, প্রথমে দেখবেন যে আপনার প্রথমে একটা যে প্রথমে আপনার সূচিপত্র থাকে যেখানে আপনি কি কি টপিকস পড়বেন। সো টপিকস এর উপরে আপনার যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে আপনার যেরকম এরকম একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আপনি কি কি পড়বেন আগে এগুলো একটু দাগায় নেবেন। তারপরে আপনার থাকে হচ্ছে ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজি পোর্শনটা, এটাও আপনার পড়তে হবে। তারপরে আপনার ডিজিজ ওয়াইজ, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ডিজিজ ওয়াইজ আপনি পড়বেন। তো ডিজিজ ওয়াইজ পড়ার জন্য পার্ট 1 এর জন্য একটা ট্যাকটিক্স হচ্ছে, যেমন আপনার ডেভিসনের সবগুলা লাগে না, কিছু ইম্পর্টেন্ট বক্স থাকে, কিছু ইম্পর্টেন্ট চার্ট থাকে। এই চার্ট গুলার মধ্য থেকে আপনার সিঙ্গেল পেজ দিতে পারে। প্রথমে আপনার ক্লিনিক্যাল নলেজ যাচাই করার জন্য আপনাকে কিভাবে পার্ট 1 এর ভিতর থেকে বিভিন্নভাবে সিস্টেম করে কোশ্চেন দিতে পারে। তো বক্স থেকেও কোশ্চেন দিতে পারে, আবার মাঝে মধ্যে ওরা পুরা লাইন তুলে দেয়। ট্রু ফলসও আপনার এমন হয় যে বক্সের ডেভিশন থেকে হুবহু লাইন তুলে দেয়। তারপরে আপনার কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেমন ইনভেস্টিগেশন অফ চয়েস, তারপরে হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড কি, এই ডিজিজ হলে এটার ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা হবে। তারপরে আপনার একটা সিনারিও বললো এটা ডায়াগনোসিস কি। আবার এমন সময় সিঙ্গেল বেস থাকতে পারে যেটা আপনার ডায়াগনোসিসটা বলে দিল, এখন এটা ফাইন্ডিং, এই ডায়াগনোসিসের উপরে আপনি কি ফাইন্ডিং পেতে পারেন, আপনি আপনার ট্রু ফলসে আপনার কি কি ফাইন্ডিংস থাকতে পারে। সো এরকম ভাবে থাকতে পারে। আবার কোশ্চেন গুলো ডাইরেক্ট তুলে দিতে পারে। আবার আবার অনেক সময় আপনার যে এখন আসেন আমি, আচ্ছা এটা হলো ডেভিসন পাওয়ার টেকনিক। আরো কিছু যেমন আপনার ট্রিটমেন্টের, প্রতিটা ডিজিজে যে ট্রিটমেন্ট করবেন, এই ট্রিটমেন্টের ডিটেলস খুব একটা লাগে না। ট্রিটমেন্টের ডিটেলস লাগে না মানে কি, এটা আপনার ধরেন মেইন মেইন জিনিসটা লাগে। আবার কিছু কিছু ডিজিজ আছে যেটা ট্রিটমেন্টটা পুরোটা লাগে, যেমন টিবি, এটা ট্রিটমেন্টটা আপনার পুরোটা লাগবে। যেমন এটা আমাদের দেশে একটা কমন ডিজিজ, এই জন্য আপনার পুরোটা পড়তে হবে, রিডিং দিতে হবে। আবার কিছু কিছু
ইম্পর্টেন্ট ডিজিজ না, এগুলো বাংলাদেশে কমন না, কিন্তু এগুলো ডিজিজ গুলো আপনার ট্রিটমেন্ট করাটা লাগবে না, আপনি জাস্ট মেইন ট্রিটমেন্টটা জানলেই হবে। সো আপনার 90% ক্ষেত্রেই আপনার মেইন ডিজিজ গুলো ট্রিটমেন্ট লাগে না, 10% ডিজিজের ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা একটু ডিপে পড়তে হয়। আর পার্ট 1 এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট গুলো ডিটেইলসে পড়া লাগে না, আপনি ট্রিটমেন্টের আগ পর্যন্ত ডিটেইলসে পড়বেন বা পড়ার চেষ্টা করবেন। যেমন বক্স চার্ট, ক্লিনিক্যাল ফিচার্স, প্যাথোফিজিওলজি, কোনো জিনিসে কোনো ডিজিজের প্যাথোফিজিওলজি খুব ইম্পর্টেন্ট, কোনো ডিজিজের ক্লিনিক্যাল ফিচার, তারপর এটা ফাইন্ডিং, রেসপিরেটরি ফাইন্ডিং অথবা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফাইন্ডিংটা কি হবে। তারপরে আপনার ধরেন কোনো একটা ডার্মাটোলজির ক্ষেত্রে আপনার যেমন স্কিনে ফাইন্ডিংস কি পাবেন, তারপর আপনি নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আপনার এই যে আপনি ডায়াগনোসিস করতে পারতেছেন কিনা, আপনার যে ক্রেনিয়াল নার্ভ পালস এগুলো আছে এগুলো ডায়াগনোসিস করতে পারতেছেন কিনা, এগুলো জিনিস। আর প্রথম কথা হচ্ছে আপনি জিনিসগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, প্রথমবার যখন পড়বেন তখন অবশ্যই বুঝে পড়তে হবে। একবার যদি বুঝে পড়েন তাহলে আপনার সেকেন্ড টাইম থার্ড টাইম রিভিশনের ক্ষেত্রে আপনার জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। সো এই জন্যই ডেভিশনটা বুঝে পড়া ইজি। আপনার সব কোশ্চেন আপনি মুখস্থ করে আনসার দিতে পারবেন না, কারণ অনেক সময় ক্লিনিক্যাল নলেজের উপরে কোশ্চেন হয়। সো বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একবার বুঝে গেলে আপনি সেকেন্ড টাইম থার্ড টাইম পড়তে আপনার অনেক ইজি হবে। তার মধ্যে আবার এই হচ্ছে ডেভিশন পড়ার এই ক্লাসটা করবেন যারা অলরেডি ভালো প্রিপারেশন হয়ে গেছে অর্ধেক, বা ফুল প্রিপারেশন না হয়ে গেছে, এবার হয়তোবা পরীক্ষা দিতেন ভালো প্রিপারেশন ছিল, আবার অনেকে এইবার থেকে প্রিপারেশন না শুরু করছেন সামনে পরীক্ষা দিবেন, আবার অনেকে মোটামুটি একবার দিয়ে দিচ্ছেন, দুইবার দিয়ে দিচ্ছেন, এরকম অনেকজন থাকবে। তো সব যেই দেখবেন আমি আশা করি তাদের সবার জন্যই আমি সুবিধা করে বলবো, যারা দেখবেন তারা আশা করি উপকৃত হবেন বিভিন্ন ভাবে। সো আমি চেষ্টা করব যে বিভিন্ন রেসপিরেটরি ডিজিজের খুব ডেপথে না বলে সুপারফিশিয়ালি যতটুকু বুঝাই দেওয়া যায়, আর যতটুকু মেইনলি আমি চেষ্টা করব প্রতিটা ডিজিজের উপরে সিঙ্গেল বেস কিভাবে আলোচনা করা, যেহেতু সিঙ্গেল বেসটা পার্ট 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সিঙ্গেল বেসটা কিভাবে আসে বা কোন কোন ডিজিজের সাথে কিভাবে কোরিলেশন করে কিভাবে আসতে পারে, এই জিনিসগুলো আমি বেশি আলোচনা করার চেষ্টা করব। সো আমি আসলে তাহলে মেইন জিনিসে চলে যাই, মেইন পিডিএফ এ চলে যাই, হচ্ছে রেসপিরেটরি মেডিসিন। আশা করি দেখতে পাচ্ছেন সবাই, আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। আসেন রেসপিরেটরি মেডিসিনের প্রথম যে পেজটা সেটা হচ্ছে আপনার, সেটাতে 17 নাম্বার চ্যাপ্টার। এই 17 নাম্বার চ্যাপ্টারে আপনি দেখেন আমি একটু হাইলাইট করে দিয়ে দিচ্ছি কোনগুলা ইম্পর্টেন্ট ডিজিজ ওয়াইজ, কোনগুলো একটু ডিটেইলসে পড়তে হবে আপনার। যেমন অ্যাজমা, সিওপিডি, অ্যাজমা আর সিওপিডি এখানে হচ্ছে আপনার এই দুটো খুব ইম্পর্টেন্ট অবস্ট্রাকটিভ ডিজিজের মধ্যে। আর ব্রঙ্কিয়াইটিস, সিস্টিক ফাইব্রোসিস, এই চারটাই মোটামুটি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজমা আর সিওপিডি, ডিটেইলসে পড়তে হবে আপনার। তারপর আসেন ইনফেকশন, ইনফেকশনের মধ্যে দুইটাই খুব ইম্পর্টেন্ট, নিউমোনিয়া আর টিবি, টিউবারকুলোসিস আর নিউমোনিয়া দুইটাই খুব ইম্পর্টেন্ট। তারপর থার্ড আসেন টিউমার, টিউমারের মধ্যে আপনার ব্রঙ্কিয়াল কার্সিনোমা, লাং কার্সিনোমা যেটাকে বলি আমরা, সেটাও খুব ইম্পর্টেন্ট, এটাকে আপনাকে ডিটেইলসে পড়তে হবে। ট্রিটমেন্ট পোর্শনটা অত ডিটেইলসে দরকার নাই, ট্রিটমেন্টের আগ পর্যন্ত আপনার চেস্ট এক্সের যে বিভিন্ন ফাইন্ডিং গুলো আছে বা কিভাবে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম গুলা কোনটাতে কোনটা কিভাবে ডেভেলপ করে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসেন রেস্ট্রিক্টিভ ডিজিজ, অকুপেশনাল, এগুলোর মধ্যে এটা এগুলো কি কি পড়া লাগবে আমি সামনে বলতেছি। ডিজিজ ওয়াইজ ইম্পর্টেন্ট কোনগুলো এটা আপনি হাইলাইট করে দেখেন। পালমোনারি এম্বোলিজম, এটা খুবই ইম্পর্টেন্ট, ডিটেইলসে পড়তে হবে। পালমোনারি হাইপারটেনশনও ডিটেইলসে পড়তে হবে। সো এই 5-6টা ডিজিজ পড়তে হবে আপনাকে। যেহেতু রেসপিরেটরি সিস্টেমটা মার্কিং 15 মার্ক না, 15টা কোশ্চেন থাকে না, 10টা কোশ্চেন থাকে, মানে মোটামুটি বড়, আবার বেশি বড়ও না, আপনার সিবিএস, এন্ডোক্রাইন এগুলো থেকে ছোট। সো এখানে পড়াটা একটু কম্প্যাক্ট, আর আমি চেষ্টা করব যে কিভাবে সুন্দরভাবে পড়ায় দেওয়া যায়। এখন আসেন আমি নেক্সট স্লাইডে যাই। এখন আসেন ক্লিনিক্যাল এক্সামিনেশন। এখান থেকে আপনি জাস্ট একবার জাস্ট রিডিং করবেন। এখানে দেখেন যে সেরাস ফ্রদি পিঙ্ক কোথায় পাওয়া যায়, পালমোনারি এডিমা, মিউকোপোরিয়াল স্পুটাম কোথায় পাওয়া যায়, ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা ব্রঙ্কিয়াল ইনফেকশন হলে, নিউমোনিক ইনফেকশন, পুরুলেন কোথায় পাওয়া যায়, ব্লাড স্টেইন হলে কোথায়, ক্যান্সার, টিবি, ব্রঙ্কিয়াইটিসে ব্লাড স্টেইন পেতে পারেন। এখন আসেন 547 নাম্বার পেজ। এখানে দেখেন
এখানে দেখেন একটা পুরার পেজটাই ইম্পর্টেন্ট, দেখেন 6টা ছবি আছে, 6টা ডিজিজ ওয়াইজ। আপনার অবস্ট্রাকটিভ ডিজিজ নিয়ে ক্রনিক সিওপিডি আর পালমোনারি ফাইব্রোসিস, মানে অবস্ট্রাকটিভ আর রেস্ট্রিকটিভ ডিজিজের দুইটা ক্লিনিক্যাল ফাইন্ডিং। এখানে আপনি দেখেন পুরোটাই পড়বেন, আপনার ক্লিনিক্যাল নলেজ যেমন বাড়বে। আর এগুলো যেহেতু আমরা সবাই 5th ইয়ারে মোটামুটি পড়ে আসছি, এমবিবিএস এর সময়, পরীক্ষার সময়, প্রফের সময় ভালোভাবে পড়ে আসছি, তো এগুলো আমাদের খুব একটা কঠিন লাগে না বা এগুলো সহজে বোঝা যায়, যেহেতু এগুলো পড়ে আমরা, এগুলো কেস থাকে। তো এখানে দেখেন নিউমোনিয়া, রাইট আপার লোব নিউমোনিয়া, রাইট আপার লোব কলাপস। এখানে দেখেন রাইট নিউমোথোরাক্স, লার্জ রাইট প্লুরাল এফিউশন। সো প্লুরাল এফিউশন হলে ট্রাকিয়া কোন দিকে শিফট হবে, কলাপস হলে সেম সাইডে, প্লুরাল এফিউশন হলে অপোজিট সাইডে শিফট হবে। সো এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার সিওপিডি ফাইব্রোসিসে কোনগুলো ইম্পর্টেন্ট, যেমন ফাইব্রোসিসে আপনার ফাইন অস্কালটেশন করলে আপনি ফাইন ইন্সপিরেটরি ক্রেপিটেশন পাবেন। সিওপিডি তে আপনি নরমাল ব্রেথ সাউন্ড ডিমিনিশ হতে পারে, অথবা হুইস পাইতে পারেন, অথবা হাইপার ইনফ্লেটেড লাং হবে, ঠিক আছে, অ্যাপেক্সটা পালপেবল হবে না, ইন্টারকোস্টাল ইনড্রয়িং হবে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আবার সিওপিডি তে আপনার রাইট হার্ট ফেলিওরে বা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার পাওয়া যেতে পারে, যে কর পালমোনারি হতে পারে, ওটার ফিচার পাওয়া যেতে পারে। নিউমোনিয়া তো আপনারা সবাই জানেন, নিউমোনিয়াতে কনসলিডেশন হয়। কনসলিডেশনে কি কি ফিচার পাবেন ওগুলা, যেমন ভোকাল রেজোনেন্স ইনক্রিজ হবে, এগুলো আপনি পাবেন আর কি। নিউমোথোরাক্সে ব্রেথ সাউন্ড ডিমিনিশ, সাডেন রেসপিরেটরি ব্রেথলেসনেস, এরকম ফিচার নিয়ে আপনার কাছে আসবে পেশেন্ট। ট্রাকিয়াটা অপোজিট সাইডে শিফট হবে। ঠিক তেমনি ভাবে এসকে করে দেখলেন যে নিউমোথোরাক্স। প্লুরাল এফিউশনটাও সেম। প্লুরাল এফিউশনও আপনি দেখলেন যে আপনার কোন একটা কজ দেওয়া থাকবে, কজের উপরে আপনার সিনারিও দেওয়া থাকবে, ওই সিনারিওর উপরে আপনি দেখবেন যে লাং সাউন্ড ডিমিনিশ, পারকাশনে আপনি ডাল পাচ্ছেন। সো ওভাবে আপনি জিনিসগুলো করতে পারেন। সো এখন আমরা আসি ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি। আচ্ছা, এখন রেসপিরেটরিতে আপনার প্রথমে আসেন আপনার যে বেসিক আর হচ্ছে ক্লিনিক্যাল বেসড। পার্ট 1 এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্লিনিক্যালটা বেশি আসে, যেমন ক্লিনিক্যাল নলেজটা একটু বেশি জানতে চায়, বা ডিজিজ ওয়াইজ ওরা একটু বেশি কোশ্চেন করে। বেসিকটাও করে বাট একটু তুলনামূলকভাবে পার্সেন্টেজ কম, যেটা আপনার রেসিডেন্সি পরীক্ষায় খুব বেশি বেসিক আসে। যেমন একটা নির্দিষ্ট মার্ক থাকে, 40 মার্ক থাকে, 80 মার্কের বেসিকই কোশ্চেন আসে, অ্যানাটমি ফিজিওলজি আলাদা, মাইক্রোবায়োলজি ভাবে আলাদা আলাদা করে। বাট পার্ট 1 এ এরকম কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস বা এরকম কোনো পোর্শন নাই যে আপনার আলাদা মার্কিং ডিস্ট্রিবিউশন থাকবে, যে এখানে এতটুকু বেসিক আসবে, এতটুকু ক্লিনিক্যাল আসবে। সো লাস্ট 3-4টা পরীক্ষা, মানে 3-4 সেশনে, 4টা সেশনের পরীক্ষা আপনি দেখবেন যে ক্লিনিক্যালটা বেশি আসছে, বা কোনো কোনো সময় অনেকে বলবে যে বেসিকটাও আসে। তবে যাই আসুক, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে 90% ক্ষেত্রে ডেভিডসন থেকেই করে, ওরা বেসিকটাও ডেভিডসন থেকেই করে। তো অনেক সময় অনেকের বাইরে থেকেও পড়া থাকে, যেমন বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন নোট থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনার বেসিক পড়া থাকে, বিভিন্ন গাইড বই থেকে বেসিক পড়া থাকে। রেসিডেন্সির জন্য অনেকে টার্গেট থাকে যে রেসিডেন্সির জন্য ভালো বেসিক পড়া থাকে, তার জন্য তো বেসিকে কোনো অসুবিধা হওয়ার কথা না, তার ডেভিডসন একটু কম পড়া হয়। বাট পার্ট 1 এর জন্য আপনার ডেভিডসনের ক্লিনিক্যাল নলেজটা ভালো পড়া থাকতে হবে, বেশি পড়া থাকতে হবে বেসিক থেকে। আর বেসিক জানলে তো অবশ্যই আপনার ক্লিনিক্যালে অনেক হেল্প হবে। তো সব মিলে দেখা যায় যে আমার আমার ধারণা মতে এটা 90%ই আপনার বেসিক বলেন ক্লিনিক্যাল বলেন পুরোটাই ডেভিডসন থেকে আসে। 90% কোশ্চেনই ডেভিডসন থেকে আসে। আপনার যদি 5-6টা কোশ্চেন যদি আপনার নরমাল একদম ডিপ বেসিক থেকেও আসে, তাও আপনি মানে ফেল করার কোনো সুযোগ নাই। কারণ 5টা-6টা কোশ্চেনের জন্য ফেল হবে না। আপনার ডেভিডসন পড়া না থাকলে, আপনার ডেভিডসনের বেসিকে কি লেখা আছে, লাইন বাই লাইন কি লেখা আছে, বা ক্লিনিক্যালে আপনি কোরিলেশন করে আপনি সিঙ্গেল বেসে আনসার দিতে পারতেছেন কিনা, ওইটা না হলে আপনার তখন দেখবেন যে 1-2 মার্কের জন্য ফেল হয়ে যাচ্ছে। বা অনেকে 1-2 বার পরীক্ষা দিয়ে দিয়েছেন, ওরা অনেক সময় ভালো জানেন, বা একবার যারা পরীক্ষা দিয়েছে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কিরকম পরীক্ষা হয়। তো এই জন্যই বলতেছি যে যদি আর আপনার পড়াটা কমাইতে হবে। আপনি বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন ইচ্ছা থাকে আপনার, এই জায়গার বেসিক একটা নোট, ওই সিস্টেমের বেসিকের আরেকটা নোট, এত নোট যদি পড়েন তাহলে তো মানে লাস্টে রিভিশন দিতে পারবেন না। কারণ রিভিশনটা মেইন, আপনার লাস্টে 1-2 মাস বা পরীক্ষার আগে দিও, বা পরীক্ষা ঢোকার আগে দিও আপনি যে রিভিশন দিতে পারবেন, খুব ইম্পর্টেন্ট। সো সব একটা বইতেই কনভার্ট করলে খুবই বেটার। কারণ আপনি যদি বেসিকটা ডেভিশন থেকে আপনি দাগায় রেখে এভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু খুবই বেটার। আপনার যদি বাইরে থেকেও পড়া থাকে, বাইরে থেকেও ডেভিশনের বেসিক গুলোর সাথে কোরিলেশন করে পড়বেন। যেমন প্রতিটা চ্যাপ্টারে দেখবেন ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি লেখা আছে, সো এইগুলো একটু পড়ার চেষ্টা করবেন। এগুলো পুরোটাই পড়বেন, পুরোটা পড়ে আপনার লাইন যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা দাগায় রাখবেন বা খাতায় লিখে রাখবেন। সো এখন আসেন যে ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজি।
সো এই গেল। আর মার্কসটা কিরকম থাকে, যেমন যদি 10 মার্ক থাকে, 10টা কোশ্চেন থাকে রেসপিরেটরি সিস্টেম থেকে, তাহলে 7টা থেকে 8টাই আপনার ক্লিনিক্যাল বেসড কোশ্চেন আসবে, আর বাকি 2 থেকে 3টা আপনার বেসিক আসবে। বা কোনো কোনো দিন 4টা 5টা হয়ে যেতে পারে, কোনো কোনো সেশনে এটা কমে যেতে পারে। সো 3টা 4টার বেশি আসার কথা না, বা আসবেও না। ম্যাক্সিমাম টাইমই আপনার ডিজিজ ওয়াইজ আসে। সো ওগুলো একটু মেইনলি ইম্পর্টেন্ট। আর বেসিকটাও আপনি এখান থেকে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার রিভিশন দিতে আপনি একবারে টানা পুরো চ্যাপ্টার ওয়াইজ পড়ে যাবেন, তাহলে আপনার রিভিশন দিতেও ইজি, আপনার বিভিন্ন নোট দেখতে হচ্ছে না। আর যদি অন্য নোটে কোনো এক্সট্রা থাকে, তাহলে ওটা আপনি খাতায় লিখে রাখবেন বা বইয়ে লিখে রাখবেন, বা কোনো একটা কাগজে ওটা লিখে আপনি এখানে স্টেবল করে রাখবেন। এখন আসেন ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজিতে। এই লাইনটা একটু দাগান। যারা ধরেন যাদের বই দাগানো নাই, তারা এখান থেকে দাগায় নিতে পারেন, বা যাদের কোনো লাইন বাদ দিয়ে দেওয়া থাকে, মানে বাদ গেছে, বা সেই লাইনটা আপনি এখান থেকে লিখে রাখতে পারেন। আবার সামনে বই থাকলে বই থেকে দাগায় নেন, বা কোন কোন জিনিসটা আমি ইম্পর্টেন্ট বলতেছি ওই জিনিসটা একটু ডাবল ট্রিপল স্টার দিয়ে দেন, তাহলে আপনার রিভিশন ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। আর এই ভিডিওটা তো থাকবেই সেভ করা, তখন আপনি ওটা আবার দেখে নিতে পারবেন বা পরীক্ষার আগে। সো এখন হচ্ছে ইন্সপিরেশন ইনভলভস ডাউনওয়ার্ড, এই লাইনটা এই পার্ট একটু দাগান। ডায়াফ্রাম, diaphragm supply phrenic nerve, cervical C3 C4 C5 ইন্সপিরেশনের জন্য ডাউনওয়ার্ড কন্ট্রাকশন হয়। এটা জাস্ট নরমাল বেসিক। এক্সপ্রেশনটা হচ্ছে লার্জলি প্যাসিভ, ইলাস্টিক রিকল টেন্ডেন্সির জন্য হয়, এটা আমরা সবাই জানি মোটামুটি। এখন এটা একটা দেখেন যে ক্রস সেকশন অফ দা এয়ারওয়ে, ক্রস সেকশনটা স্মলেস্ট কোথায় আসেন পরের প্যারায়, মাল্টিটিউড অফ স্মল এয়ারওয়েজ উইদিন দ্য লাং প্যারেনকাইমা সবচেয়ে বেশি ক্রস সেকশনাল এরিয়া থাকে থার্ড জেনারেশন আপনার রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে। এটা আপনার স্লো ফ্লো রেট করে, সো 300 সেন্টিমিটার স্কয়ার। এখানে গ্যাস ট্রান্সপোর্ট আর ডিফিউশন হয়, মানে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল থেকে পরে রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে আপনার অ্যাসাইনাস পর্যন্ত গ্যাস ট্রান্সপোর্ট হয়, ডিফিউশন হয়। তার আগ পর্যন্ত শুধু গ্যাস ট্রান্সপোর্ট কন্ডাকশন হবে না, ঠিক আছে? সো অ্যাসাইনাস হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ ইউনিটের একটা ইউনিট, অ্যাসাইনাস, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার the air makes close contact with the blood pulmonary capillary, যে আপনার গ্যাস ব্লাড ডিসটেন্স যে 0.4 মাইক্রনের কম থাকে, সেই জিনিসটা আর কি। অ্যালভেওলার লাইনিং এপিথেলিয়ামটা দেখেন, ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল, টাইপ 1 নিউমোসাইট, আর কিছু পার্সেন্টেজে আপনার টাইপ 2 নিউমোসাইটে থাকে। সারফেক্টেন্ট প্রোডিউসার, সারফেক্টেন্টটা কি? এটা হচ্ছে ফসফোলিপিডের একটা মিশ্রণ, এটা এখানে আপনার সারফেস টেনশন কমায়, আপনার লাঞ্চটাকে কলাপস হতে দেয় না, ঠিক আছে? এটা আপনারা একটু পড়বেন, বেসিক, নরমাল বেসিক। এখানে আপনি চাইলে এটা একটু দেখে নিতে পারেন, যে রেসিডেন্সির জন্য খুব ইম্পর্টেন্ট, পার্ট 1 এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। ফাংশনাল অ্যানাটমি অফ দ্য লাং, এখানে আপনি ছবিটার নিচে আপনি একটু দেখে নেন কি কি লেখা আছে, কোন জায়গায় কার্টিলেজ থাকে। এখানে দেখেন যে আপনার এইটার পরে ব্রঙ্কিউল, এই যে টার্মিনাল ব্রঙ্কিউল থেকে আপনার কার্টিলেজ নাই, তার উপর পর্যন্ত কার্টিলেজ থাকে, ঠিক আছে? কোন জেনারেশন পর্যন্ত কার্টিলেজ থাকবে না, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, পোর্স অফ কন কোথায় বলে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই যে এটার নিচের লাইনে দেখেন, টাইপ 2 pneumocyte can divide to reconstitute type 1 pneumocyte after lung injury. এখন আসেন লাং মেকানিক্স। লাং মেকানিক্স এর আপনার প্রথমে আপনি দেখেন যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এটা কাকে বলে এটা এখানে লেখা হয়েছে। আপনি এখানে দেখবেন যে লাং মেকানিক্সটা কি, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আর ছাড়ার সময় যে